প্লাবিত অঞ্চলের আরো খবর জানাতে রংপুরের গঙ্গাচড়ার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। যাচ্ছি তার কাছে। শাহিন, প্লাবিত অঞ্চলের বাসিন্দারা কিভাবে দিন যাপন করছেন এবং প্রশাসনিক কোনো সহায়তা পেয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। আমি এখন আছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের যে নিম্নাঞ্চলগুলো আছে সেখানে আছি, এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি পিছনে আসলে এখনো ঘর বাড়িগুলোতে কিন্তু পানি আছে, যদিও সকালে এর চেয়ে অনেক বেশি পানি ছিল। এখন পানিটা সরতে শুরু করেছে, নামতে শুরু করেছে, এবং আমরা খোঁজ নিয়েছি যে এই অঞ্চলে নিম্নাঞ্চলগুলোর যে ঘরবাড়িগুলো কয়েকশো ঘরবাড়ি যে পানিবন্দী ছিল, অনেক ঘরবাড়ি থেকে পানি সরে গেছে, তবে অধিকাংশ ঘরবাড়িতে এখনো পানি আছে। আর ত্রাণ সহায়তার বিষয়ে আমরা আসলে প্রশাসনের সঙ্গে কথা বলেছি, এবং এখানে ত্রাণ বিতরণ কার্যক্রম পাশেই কিন্তু চলছে, এবং এই লক্ষ্মীটারি ইউনিয়নের যে চেয়ারম্যান আব্দুল আল হাদি তিনি আছেন। আমরা একটু জানতে চাই যে কি পরিমাণ ত্রাণ বিতরণ করা হচ্ছে এখানে। আমার এখানে বাড়ি প্রায় তলিয়ে গেছে 1200-র মতো। আমরা আজকে 5 মেট্রিক টন চাল পেয়েছি। এটা আমরা অলরেডি বিতরণ শুরু করে দিছি। এখানে আমরা আজকে নিয়ে আসছি চাল, আমরা এখন দিচ্ছি মানুষকে। এখন আর তিস্তা নদীর পানি আপনারা জানেন রাতে আসে, সকালে আবার চলে যায়। জি ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি যে বাকি যারা আছেন মানে ধাপে ধাপে হয়তো যে সহায়তা প্রদান করা হবে, এবং যাদের ঘর বাড়িগুলো একেবারে তলিয়ে গেছে এবং অনেক ঘর বাড়ি ভেঙে গেছে, যারা উঁচুতে আছেন বা শুকনো স্থানে আছেন, তাদেরও সহায়তার জন্য তারা হাত বাড়িয়েছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ শাহিন। এবারে আমরা যাচ্ছি কুড়িগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, আপনি সেখানকার পরিস্থিতি জানাবেন, জনদুর্ভোগ কেমন দেখছেন এবং প্রশাসনিক সহায়তা দেখতে পেয়েছেন কিনা। শ্রেয়া, এখানে একটু বলে রাখি যে এখন পর্যন্ত কিন্তু নদ নদীর পানি বেড়েছে, একেবারে নিচু যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে। এখন পর্যন্ত বাড়িঘরে পানি প্রবেশ করেনি মানুষের। কুড়িগ্রামের কোথাও আমরা এমন খোঁজ পাইনি। তো এই অবস্থায় প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আমাদেরকে জেলা প্রশাসন যেটি জানিয়েছে যে তারা প্রস্তুত রয়েছে, তাদের ত্রাণ মজুদ রয়েছে, উদ্ধারকারী নৌকা তাদের প্রস্তুত করা রয়েছে। যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে তারা সে ব্যবস্থা নেবে। এদিকে আমরা সকাল থেকে যেটা বলছিলাম যে তিস্তা নদীর পানি কিন্তু যে কাউনিয়া পয়েন্ট রয়েছে, এই কাউনিয়া পয়েন্টে 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে দুধকুমারের পানি কিন্তু সারাদিনে আজকে 4 থেকে 5 সেন্টিমিটার পানি কমেছে, তেমন পানি সেখানে বাড়ার কোনো খবর আমরা পাইনি। পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে তিস্তার পানি আরও 1-2 দিন বাড়তে পারে, তবে আজকে সারাদিনে যেভাবে পানি বেড়েছে একেবারে গতি ছিল খুবই ধীর। তো সেই জায়গা থেকে পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে আসলে খুব বড় বন্যার শঙ্কা এখনো নেই, তবে উজানে যেহেতু এখনো ভারী বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, তো সে কারণে পানি আরও 1-2 দিন বাড়তে পারে, তবে বাড়ার যে গতি সেটা কিন্তু একেবারে ধীর গতি থাকবে। সকাল থেকে আমরা যেটা বলছিলাম যে দুধকুমরে বেশ কিছু গাছের গুড়ি কিন্তু ভেসে এসেছে। তো সেটা যেহেতু কমে গেছে সেহেতু এটা থেকে একটু বোঝাও যাচ্ছে যে উজানে ভারতের অংশে বা নেপালের অংশে বৃষ্টিটা কমে গেছে, সেখান থেকে পানি কিন্তু আগের মতো যে স্রোত সেই স্রোতে কিন্তু আসছে না, দুধকুমরের স্রোতও কিন্তু কমে গেছে। সবকিছু মিলে এখন সবচেয়ে বড় যে শঙ্কার বিষয় সেটি হচ্ছে যে কৃষকের আমন সহ বেশ কিছু সবজির ক্ষেত নিয়ে। কারণ এখন পর্যন্ত আজকের দুপুর পর্যন্ত যে তথ্য দিয়েছে কৃষি অফিস, 1300-রও বেশি হেক্টর জমির ফসল কিন্তু তলিয়ে গেছে। এই পানি যদি স্থায়ী থাকে 2 থেকে 4 দিন তাহলে এই ফসলের ক্ষতি হবে, এটা কিন্তু সবচেয়ে বড় শঙ্কা দেখা দিয়েছে কুড়িগ্রামে। এর বাইরে বেশ কিছু জায়গায় নতুন করে ভাঙনের খবর পেয়েছি আমরা তিস্তায় ভাঙনের খবর পেয়েছি, দুধকুমারে ভাঙনের খবর পেয়েছি, এবং ধরলাতেও কিন্তু ভাঙনের খবর পেয়েছি। এই পানি বাড়ার কারণে এবং পানি স্রোতের কারণে ভাঙনটাই এখন তীব্র আকার ধারণ করতে পারে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায়। শ্রেয়া। ধন্যবাদ সিরাজ। এবারে যাচ্ছি লালমনিরহাটে, সেখানে আছেন মাহফুজ বকুল। বকুল, আপনি সেখানকার বাসিন্দারা কিভাবে দিন কাটাচ্ছেন এই প্লাবিত সময়ে সেটি জানাবেন, সেই সাথে একইভাবে প্রশাসনিক সহায়তার খবর জানাবেন। এবং সন্ধ্যার পরে কিন্তু পানি হু করে তিস্তার যে লোকালয় এবং নিম্নাঞ্চল সেগুলো কিন্তু প্রবেশ করেছে, এবং সর্বশেষ রাত
12টার দিকে কিন্তু বিপদসীমার পয়েন্ট 12টার দিকে কিন্তু বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বর্তমানে কিন্তু পানি সকাল থেকে, আজকে যে দিনের বেলা সকাল থেকে পানি কিন্তু উজানে পানির যে চাপ সেটি কিন্তু কমতে শুরু করেছে। এখন বিকেল 3টার সর্বশেষ পরিমাপ ডালিয়া পয়েন্টে 20 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। ফলে পানি কিন্তু ধীরে ধীরে কমছে, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা যে এলাকাগুলোতে রয়েছি তিস্তার সেই ডালিয়ার ভাটি এলাকাগুলোতে, যেগুলোতে আসলে প্লাবিত হয়েছিল, রাস্তাঘাট ডুবে গিয়েছিল, বেশ কিছু রাস্তাঘাট ক্ষত হয়েছে, স্থায়ী ক্ষতি হয়েছে, বাড়িঘর ডুবে রয়েছে, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে পানি নামছে এবং পাউবো বলছে এবং সংশ্লিষ্টরা বলছে যে আসলে রাত নাগাদ এই পানিগুলো পুরোদমে নেমে যাবে, হয়তোবা আগামী 1-2 দিনের মধ্যে পানি নামবে। পাউবো যে বিশেষ সতর্কীকরণ কেন্দ্র, তারাও বলছে যে আগামী 3 দিন এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম, যার কারণে এই তিস্তা, ধরলা সহ অন্যান্য যে নদ নদী রয়েছে সেগুলোর পানি কিন্তু ধীরে ধীরে কমবে, অর্থাৎ বন্যা পরিস্থিতির উন্নতি হবে। তবে পানি কমে যাওয়ার সাথে সাথে কিন্তু বন্যা পরবর্তী যে ক্ষতগুলো সেগুলো কিন্তু ভেসে উঠতে শুরু করবে। বন্যা পরবর্তী দুর্ভোগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা দিবে। পানি হয়তো নদীতে তীব্র ভাঙন দেখা দিতে পারে, পাশাপাশি খোসপাঁচড়া, চুলকানি সহ বিভিন্ন রোগবালাই সেগুলো কিন্তু দেখা দিতে পারে এবং মানুষজনের যে আবার নিজেদেরকে সাজিয়ে নেওয়ার চেষ্টা সেটি কিন্তু আবার হয়তোবা শুরু হবে আগামীকাল বা পরশু থেকে। তবে আজকে সারাদিনের যে মানুষের দুর্ভোগ সেটি আমরা দেখেছি। সারাদিনই কিন্তু মানুষজন বাড়ি ঘর থেকে বের হতে পারছে না, তাদের খাবার দাবার নিয়ে সমস্যা হচ্ছে, রান্না করতে পারছেন না। গবাদি পশুর প্রাকৃতিক খাদ্য উৎসগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। আসলে গতকাল রাতেই গবাদি পশু নিজেদের ছোট বাচ্চা থেকে শুরু করে প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে উঁচু জায়গায় অবস্থান করেছেন, আত্মীয় স্বজনের বাসা উঁচু স্থানে সেখানে গিয়েছেন, তারা নিজেদেরকে চেষ্টা করছেন বন্যা মোকাবেলার। তবে বানবাসীদের বরাবরই দাবি যে আসলে এই যে বন্যা, ভাঙ্গন, হঠাৎ বন্যা, এগুলো থেকে মোকাবেলার জন্য আসলে তিস্তা মহাপরিকল্পনার বিকল্প নেই। শ্রেয়া ছিল আলমের থেকে আমার কাছে বানবাসীদের সবশেষ তথ্য।